সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অনেকে পরিচয় দিয়ে সবার পরিচয় দিয়ে দিয়েছেন, আমি নতুন করে আর পরিচয় দিতে যাচ্ছি না। শুধু ধন্যবাদ জানাচ্ছি আজকে মঞ্চে যারা আছেন, যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এসেছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি এবং স্মরণ রাখবো সবসময়। ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসব, ভারত বাংলাদেশের সাথে কিছু সম্পর্ক ঐতিহাসিকভাবেই আমাদের আছে, এটা সবসময় হয়ে গেছে, থাকবে। আর বিশেষ করে ত্রিপুরা তো ইতিহাসের একটা অংশ হয়ে গেছে। আর সংস্কৃতির যে মেলবন্ধন, এটি হাজার বছর ধরে চলছে এবং আগামীতেও চলবে। ভৌগোলিক কারণে আমরা দুই দেশের হলেও আমাদের আত্মা এবং মনন একই সাথে কাজ করে। তো আমরা এই সম্প্রীতি উৎসব প্রায় করে থাকি, বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গে একটু বেশি অনুষ্ঠান করি। এটা আমাদের সবসময় চলমান থাকবে। আমি এর কথা বাড়াবো না, আমি শুধু যারা অডিয়েন্সে আছেন, যারা গুণীজন সম্মান পাবেন আজকে, তাদেরকে অনুরোধ করছি ধৈর্য সহকারে আমাদের ওই পর্বটি সেরে নিতে সাহায্য করবেন। আর অনেক দূর থেকে যারা এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে, তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আপনাদেরকে আমরা পাবো, ডাকলে পাবো, আসবেন, এই আশা ব্যক্ত করছি। এই অনুষ্ঠানটি আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্যে আমার ছোট ভাই রিপন অত্যন্ত পরিশ্রম করেছে। আমি শুধু পরামর্শই দিয়েছি, কিন্তু সম্পূর্ণ কাজ সম্পন্ন করেছে আর কি রিপন। আমি এই অনুষ্ঠানের সফলতা যতটুকুই হয় আমি আর কি রিপোর্টকে দিতে যাচ্ছি। আমি আর কথা বাড়াবো না, আমি একটু অনুরোধ রাখবো, মঞ্চে যারা উপস্থিত আছেন তারা একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, কারণ অনেকেই দূর থেকে এসেছেন, আজ রাতে ফিরে যাবেন, অনেকে টিকিট কাটা। তো সেই দিন লক্ষ্য করে আপনারা একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকল। আমাদের অতিথিবৃন্দকে উত্তরীয়, আমি তো দেখলাম সবাই পড়া, এই জন্য আমাদের শাহ আলম চূর্ণ এবং স্যারকে উত্তরীয় পড়িয়ে দেবে আমাদের একটু কথা শুনবো। আমাদের দক্ষিণ অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ গ্লোবাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য এবং প্রাচ্য অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, যিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। এই আয়োজনে এখন ঘোষণা করবেন তানিয়া আফরিন। সবাইকে শুভ বিকেল। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার শরীর কিছুটা অসুস্থ, গলার সমস্যার কারণে আমাদের কথা বুঝতে একটু সমস্যা হতে পারে, এই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এবং অন্যান্য জায়গায় এই সংগঠনেরই উদ্যোগে প্রতি বছর একাধিকবার হয়ে থাকে। সে উৎসবগুলোতে এই সংগঠনের আয়োজনে এবং আমার ছোট ভাই লোক বা তরুণ বন্ধু দাবি করতে পারি, সেই শাহরুল খান চূর্ণ এবং আর কে রিপন, তারা আমাকে প্রতিবারই নিয়ে যান। আমাদের সঙ্গে মঞ্জুর হোসেন ঈশা ভাইও যুক্ত হন, অত্যন্ত সুবক্তা ঈশা ভাই। তো এই যে আয়োজন, সম্প্রীতির এই আয়োজনটিকে আমি খুবই পজিটিভলি গ্রহণ করি, এজন্য যে আমাদের মধ্যে এখন হিংসা বিদ্বেষ খুবই ছড়ানো হচ্ছে। আমরা দেখি ফেসবুকে কতদিন পর পর একটি
পূর্ণ বা মিথ্যা অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়, অথচ এই ভারত মহান মুক্তিযুদ্ধে এখানে মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ ভাই বসে আছেন, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন, যিনি বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর ছিলেন, যিনি বাংলাদেশের মহাদুর্যোগে মহান উদ্যোগ নিয়ে জীবনের ঝুঁকিতে পড়েছিলেন। সেই ব্যক্তিত্বরা যখন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন তখন এই ভারতই পাশে দাঁড়িয়েছিল। ভারতের কারণেই আমাদের মুক্তিযুদ্ধ সহজ এবং ত্বরান্বিত হয়েছিল। আমরা মুক্তিযুদ্ধের গবেষণা করতে ত্রিপুরার একটি অধ্যায় আমাদের গবেষণা আছে, সেখানে সেই কসবারই এক কৃতি সন্তান তরুণ গবেষক লোকমান হোসেন পোলা, তিনি মুক্তিযুদ্ধে অমোচনীয় ত্রিপুরা নামে একটি গ্রন্থ লিখেছেন, যে গ্রন্থটি আমার পূর্বাপর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। সেই গ্রন্থের গবেষণা করতে গিয়ে আমরা মেলাঘর থেকে শুরু করে সেই সাবরুম এদিকে একেবারে সেই ধর্মনগর এসব এলাকা ঘুরে দেখেছি বা শুনেছি। যেটুকু বুঝেছি সেটা হলো এরকম যে সেখানে ভারতে বিশেষ করে ত্রিপুরার জনগোষ্ঠী ছিলেন 15 লক্ষ, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা সেখানে এক হিসেব মতে জানা যায় যে 17 লক্ষের উপস্থিতি ঘটেছিল। এবং এখানে আমাদের শিবানীদি বা সুচিত্রা দি যারা আছেন, তারা সেই সময়কারী প্রজন্ম, তাদের অভিজ্ঞতা থেকেও তারাও জানেন বা বলেছেন ও আমরা শুনেছি যে তারা খাবার খেতে বসেছেন, তাদের অভিভাবকরা সামনে থেকে খাবারের প্লেটটি তুলে নিয়ে গেছেন, তখন লঙ্গরখানা খোলা হয় নাই, হাজার হাজার মানুষ ত্রিপুরায় ঢুকতেছে, তখন তো এদিকেই শুরু হয় শরণার্থীদের প্রবেশ। তখন দেখা গেল যার করে যে খাবার আছে, যেটা রান্না হয়ে গেছে, বাড়ির পাশে হয়তো 10 জন 20 জন 50 জন দাঁড়িয়ে গেছে, খাবারের সময় যাচ্ছে, হয়তো এরা এখান থেকে শুরু করেছে, রাতের আধারে রওনা হয়েছে, সকাল গিয়ে দুপুর গিয়ে বিকেল হচ্ছে, খাবার পাচ্ছে না, তাদের জন্য তাদের অভিভাবকরা আমাদের এই শরণার্থীদের জন্য তাদের প্লেট থেকে খাবার তুলে নিয়েও খাবার দিচ্ছেন, এরকমও আমাদের গবেষণায় উঠে এসেছে। তো আমাদের এই এরকম একটি অকৃত্রিম বন্ধু ভারত, যারা মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে এত সাহায্য সহায়তা করলো, তাদের বিরুদ্ধে আমরা এখন যে বিষোদ্গার দেখি শুনি, ভারতের বিরুদ্ধেই আজকে এটা বয়কট করব, ভারতের কালকে ওইটা বয়কট করব, এই জাতীয় যে উটকো ঝামেলাগুলো বাঁধানো হয়, তাতে আমাদের সম্প্রীতিতে আঘাত আসে এবং এই আঘাত থেকে আমাদের উত্তরণ ঘটানোর জন্যই আমাদেরকে এই জাতীয় আয়োজন ঘন ঘন করা দরকার, এই জাতীয় অনুষ্ঠানে যোগ দেওয়া দরকার, সিনিয়রদের কথা শোনা দরকার, কিছু কথা বলার সুযোগ থাকলে বলা দরকার। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখন আবার আমাকে বলা হয়েছে 2-4টি কথা বলার জন্য। আসলে আজকের এই ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসব 2024 এত সুন্দর একটা অনুষ্ঠান, আমি এখানে উপস্থিত হতে পারি নিজেকে ভীষণ গর্বিত বোধ করছি। এবং যারা আমাকে এখানে ডেকেছেন সেই আয়োজকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। একটু আগে সাজাদি ভাই বলে গেছেন, খানিকটা 1971 যুদ্ধের কথা একটু বলে গেছেন, যেটা শরণার্থীদের যখন ভারতে নিয়ে উঠতে বাধ্য হয়েছে, তারা কোথায় আশ্রয় নেবে। ভয়াবহ এই অরাজকতার সময়, যুদ্ধের সময় তারা কাঁটাতারের বেড়া থাকুক বা না থাকুক, তখন তারা উঠতে বাধ্য হয়েছেন। তখন তার টেলিভিশন ছিল না, রেডিও ছিল, সংবাদপত্রগুলি খুব একটা ছিল না এখনকার মতো গড়িয়ে ওঠা, তখন খুব সীমিত সংবাদপত্র ছিল। তাতে আমি তখন খুব ছোট ক্লাস 4-এ পড়তাম, আমি সংবাদপত্র পড়তে হতো খুব লুকিয়ে লুকিয়ে। এখনকার মতো শিক্ষার ব্যবস্থা ছিল, কিন্তু সবাই সংবাদপত্র পড়বে, নিজের লেখাপড়ার বই বাদ দিয়ে সেই ব্যবস্থাটা তখন ছিল না, প্রতি ঘরে সংবাদপত্র রাখাও হতো না। আমরা রেডিওতে কিছু সংবাদ শুনতাম, কিন্তু আমাকে ভীষণ অনুপ্রাণিত করতো। তখন মুজিবুর রহমানকে আমি জানতাম না। একদিন আমার দাদাকে লুকিয়ে আমি রেডিওর নবটা ঘুরিয়েছি, তখনই একটা উদ্ধৃত কণ্ঠ আমি শুনেছি, আমি মুজিবুর রহমান বলছি। এতটাই ওনার কণ্ঠের দৃঢ়তা ছিল
উনি কি বলেছেন আমি সেটা বুঝতে পারিনি। সেই দীপ্ত কণ্ঠস্বর এখন আমার কানে বাজে। আমি মুজিবুর রহমান বলছি। তারপর আমার মা, বাবা, দাদু ওনারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে আলোচনা করতেন। আমাদের বাড়িতে শেল পড়তো, ট্রেন্স কাটা হয়েছিল। সেই 9 মাস প্রতিদিন আমাদেরকে 3.5 কিলো চালের ভাত রান্না করা হতো। কোত্থেকে কে যেত, কে আত্মীয় কে অনাত্মীয় কিছু আমরা জানতাম না। আমাদের যে স্কুলের লেখাপড়ার স্কুলটা ছিল, সেই স্কুলটাতে 9 মাস শরণার্থী শিবির ছিল। তাতে শরণার্থীদের কত দুঃখ কষ্ট দেখেছি। আমার বাবা একজন ডাক্তার ছিলেন, উনি নিজের চেম্বার বন্ধ করে সেই শরণার্থীদের সেবা করেছেন। আর তখন দেখেছি ইন্দিরা গান্ধীকে কিভাবে ঝাঁপিয়ে পড়তে, যে প্রতিবেশী দেশ সেটা আমার নয়, সেটা উনি বলেননি, সেটা আমার দেশ, কাঁটা তার কোনো বাধা নয়, বা ওপার বাংলা এবার বাংলা কোনো বাধা নয়, আমরা বাঙালি, আমরা মানুষ, সেটাই উনি চেয়েছেন। আজকে হয়তো যদি উনি ভাবতেন ইন্দিরা গান্ধী যে ওই পারে হয়েছে আমার কি, সেটা উনি ভাবেননি বলেই আজকে হয়তো বাংলাদেশটাকে এত সুন্দর দেখা যাচ্ছে। আমরা সেই ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা করি, আজকে উনি জীবিত নেই, কিন্তু ওনার জন্য আজকে বাংলাদেশ, আমরা সেই দুই দেশের সম্প্রীতিতে একসঙ্গে সম্প্রীতির মেলবন্ধন করতে পারছি, আমরা এখানে এসে দাঁড়াতে পারছি, আমরা সেই ইন্দিরা গান্ধীকে মন থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এইটুকু যার আদেশ নির্দেশনায় আমরা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশ নিয়েছি, সেই মহান ব্যক্তিটি আজকে এই সভায় আলোকিত করেছেন। আমি খুব গৌরবান্বিত। আমি ওনার সামনে বক্তব্য দেওয়ার মতো আমার ধৃষ্টতা নেই, তবে আজকের এই অনুষ্ঠান দুই বাংলায় যারা মেলবন্ধন সৃষ্টি করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই। এখানে দুই বাংলার কবি, শিল্পী, সাহিত্যিক অনেকেই উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাংলায় আমাদের দৃঢ় বন্ধন সৃষ্টি হবে এবং যারা ভারত বিদ্বেষী প্রচারণা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সকল মুক্তিযোদ্ধা, মুক্তিকামী, স্বাধীনতা সংগ্রামীদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান রাখছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। মুক্তিযুদ্ধের কথা বললে অনেক কথা, আমার যেখানে রণাঙ্গনে গুরু এসেছেন তিনি বিস্তারিত বলবেন। আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। স্বাধীন বাংলা ধন্যবাদ জানাবো দুই বাংলার যারা সংস্কৃতি মনা আমার ভাই বোনেরা আছে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। এই যে সম্প্রীতি, এই যে আন্তরিকতা ভারত বাংলাদেশের মধ্যে, সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রতি আমি শ্রদ্ধা জানাবো, যিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে বুকে টেনে নিয়েছেন এ দেশকে স্বাধীন করার জন্য। আবারও তার প্রতি গভীর শ্রদ্ধা। যারা ভারতের পণ্য বর্জন করতে চায় তাদের প্রতি দৃঢ়তা, এবং সবাই এটা আমরা প্রতিবাদ করব। বন্ধু ভারত দেশ আমাদের স্বাধীনতা সংগ্রামের পর থেকে আজ পর্যন্ত যে উপকার, যে পাশে আমাদের থেকে বাংলাদেশকে সহযোগিতা করেছে তার প্রতি আবার ভারতবর্ষের সবাইকে ধন্যবাদ। দেখতে পেয়েছি, ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং আরও অনেক গুণীজন সামনে রয়েছে, ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমাদের এই মঞ্চে
আমাদের যে কচি কাঁচা এবং আমাদের যে ছেলেরা রয়েছে ওদেরকেও আমি আমার যথাযোগ্য স্থানীয় সম্ভাষণ পাঠাচ্ছি এবং ওরা ওদের মাধ্যমে মেসেজটা যাবে। আজকে যে আমাদের শাহ আলম ভাই মুক্তিযুদ্ধের যে জিনিস দিয়েছেন, আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, কারণ আমার বাড়ির পাশেই ছিল একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশের যাওয়া শরণার্থীদের শিবির। প্রথম দিন আমরা খাওয়ার দিতে পারিনি, সেই দিনের যে দৃশ্য, সেই দিনের যে কষ্ট, সেই কথা আমি বাচ্চা বয়স বলো আজকেও আমাদের সেটা ভোলার মতো শান্ত নেই। আমরা সেই কথাটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং প্রতিটি দিনে যতদিন পর্যন্ত এই 9 মাস ছিল, 9 মাসের একটি একটি দিনের মুহূর্তের কথা যদি বলি আপনারাও এখানে কেঁদে কেঁদেই যাবেন। আমি তো একটি মাত্র সেক্টরকে কথা বলছি, আর গোটা শহরে ছিল আমাদের যে বিভৎস সেই বিভীষিকার দিন আমরা চাই না। তাই আমাদের পরবর্তী উত্তরসূরিদের প্রত্যেকের, আমাদের প্রত্যেকটি অভিভাবকের জানিয়ে দেওয়া দরকার যে আমরা স্বাধীন হয়েছি বহু কষ্টের বিনিময়ে। তাই আমি প্রার্থনা করব সবাই যেন সে করে, কারণ হাসপাতালে আমার বাবা সেই অফিস করে, সেখানে শরণার্থী শিবিরে উনি তাদের খাবার দিতে যেতেন। প্রথম দিন চিরাগুলি দিতে হয়েছিল, পরবর্তী সময়ে খাবার দিতে যেতে হতো। আমরা বাবার সঙ্গী ছিলাম, কিন্তু করতে করতে উনি অসুস্থ হয়ে গেছেন। হাসপাতালে গিয়ে যে দৃশ্য দেখেছি, হাসপাতালে গিয়ে যে আমি যা জেনেছি, লেফটেন্যান্ট মেজর জেনারেল আব্দুল মতিন ছোটছড়া হয়ে গেছিল তার বুকের পাঁজরটা। উনি কথা বলতে পারতেন না, সারা শরীর তার বাঁধানো। সেই দৃশ্য এখনো আমার চোখে ভাসে এবং সারাদিন যখনই আমাদের দেখতেন, বাবার সঙ্গে আমরা ডিউটি বাবাকে দেখতে যেতাম, উনি কাঁদতেন। উনার সেই কান্না এখনো আমাদের চোখে ভাসে। কিন্তু ওনাকে সুস্থ করলাম, থাকার জায়গা নেই, কোথায় যাবেন উনি। তারপর ওনাকে যখন এই দেশ থেকে টেলিগ্রামের মাধ্যমে ওনাকে নিয়ে গেলেন, উনি যে এলেন আর কোনোদিনও ওনার দেখা পেলাম না, ওনার কোনো খবর আমরা জানি না। তাই ওনাকে নিয়ে আমার অনেক লেখা আছে, আমার লেখাগুলিতেই সেই যুদ্ধের কিছু কিছু জিনিস আমরা দিয়েছি। সেই সময়টাকে যখন আমরা মনে করি, শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি এবং ভাবি যে আমাদের ভাষার জন্য যুদ্ধ কি শেষ হবে না? শরীরী কুণ্ডলী কি আমরা শেষ করতে পারি না? আমাদের সংসারকে কি আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারি না? আমরা সবার চেষ্টায় আমরা সুন্দর করে সাজিয়ে নিতে চেষ্টা করব। এইখানে আমার অনেকেই আছেন, অনেকেই আমি আগে থেকেই চিনি, কিন্তু সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাই। কিন্তু আজ আমাদের এই কথা বলার দরকার হয়ে গেছে, কারণ কিছু সংখ্যক লোকেরা যা বাজে মন্তব্য করছে সেটা আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু আমরা ওদেরকে বোঝাচ্ছি, আমরা ধৈর্য হারাইনি, হারাবো না। তাই আমি অভিভাবকদের কাছে, সমস্ত মিডিয়াদের কাছে, সমস্ত জনেদের কাছে, আর বিশেষ করে মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছে, ওনাদের কাছে আমার একটাই আগ্রহ, আপনারা বলে যাবেন আপনাদের মুক্তিযুদ্ধের সেই সব স্মৃতি, যা বাচ্চাদের হৃদয়ে গেঁথে যায়, ওরা যেন বুঝতে পারে ওদের কোন জায়গায় ভুল পাচ্ছে। গেল নজরুলকে নিয়ে, সেই অনুষ্ঠানেও আমরা সেই অনুরোধটুকুই করেছি এবং সবাইকে বলেছি আমাদের দুই দেশের কাটাতারের বেড়াকে আমরা মানি না। আমরা আমাদের হৃদয়ের হৃদয়তাকে আমরা দিয়ে আমরা সবাই একাকার হয়ে গেছি, একাকার ছিলাম, একাকারই রয়ে গেছি, থাকবো আমরা, এই আমাদের কথা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকলেই আমরা ভালো থাকবো সবাই। এবং আমরা স্কুলেও আমরা চেষ্টা করবো, বা আমাদেরও অনেক রকম ট্রেন রয়ে গেছে। আমাদের যদি বাংলা একাডেমিটা হয়ে যায়, নজরুল একাডেমিটা হয়ে যায়, তখন আমরাও অনেক কাজ করতে পারবো এবং এগিয়ে যাব, তার চেষ্টা চলছে। আমাদের আগরতলার বিচারপতি যথাসাধ্য চেষ্টা করছেন এবং সেই চেষ্টাতেই আমাদের নজরুলের যে মর্মমুক্তি হয়েছে সেটা আপনারা যাবেন, দেখতে আসবেন। এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি, আস্তে আস্তে হবে এবং সবার সঙ্গে যোগাযোগ করবে। সবার আমন্ত্রণ রইল।